আজ আমরা একটি জনপ্রিয় গানের লাইন নিয়েছি, যে গানটি মাইলসের। এই গানটি আমাদের সবার শোনা। সেই গানটি হচ্ছে জ্বালা জ্বালা এ মন জুড়ে। আমরা কেন এতগুলো জ্বালা নিয়ে হাজির হয়েছি? কারণ আমরা দেখছি যে সর্বত্র জ্বালা, সরকারের জ্বালা, সরকারের নতুন মন্ত্রীর জ্বালা, কূটনীতির জ্বালা, আমাদের জ্বালা, আমাদের তৌহিদি জনতার জ্বালা, এরকম সবার আমরা জ্বালা দেখছি। কিন্তু আবার আমাদের বিরোধী দলও সব কিছু নিয়ে জ্বালাময়ী হচ্ছে না, কখনো কখনো কোনো কোনো বিষয় নিয়ে জ্বালাময়ী হচ্ছে, কখনো হচ্ছে না। এই যে সকল বিষয়ের জ্বালা, এইগুলো নিয়েই আজ আমরা আলাপ করব। সম্মানিত দর্শক, আমরা নিয়মিত নেক্সাস টেলিভিশনের চলমানে আমি মাসুদ মান্নু আপনাদের জানাচ্ছি স্বাগত। চলমান পাওয়ার্ড বাই পুষ্টি। আমরা এই অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনে যেমন লাইভ হয়, একইভাবে নেক্সাস টেলিভিশন লাইভ মানে ইউটিউবেও একই সময় লাইভ চলতে থাকে এবং মানে আমাদের ফেসবুকের ভেরিফাইড পেজেও আপনারা নেক্সাস টেলিভিশনকে দেখতে পাচ্ছেন এবং পরেও আপনারা দেখে নিতে পারবেন। আমরা যে এই যে জ্বালা বিষয়ে কথা বলবো যাদের সাথে আজকে, তাদের সাথে একটু পরিচয় করিয়ে দেই। আমার ডান পাশে প্রথমেই রয়েছে অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব এনসিপি, এবং তার পাশে রয়েছেন অধ্যাপক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ সম্পাদক জি9। আপনাদের দুজনকে স্বাগত। আমরা এখন যেই বিষয়টাতে নিয়ে যাব সেটা হচ্ছে, প্রথম যাব আমরা অ্যাডভোকেট হুমায়রা নূরের কাছে। এই যে আমরা যেমন ধরেন কূটনীতিতে আমরা কতগুলো শিষ্টাচারের বিষয় দেখি, এবং শিষ্টাচার তো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যেমন ধরেন যে কূটনীতিতে আমরা এটাও দেখি যে কূটনীতিক কখনো নো বলেন না, ইয়েস বললে সেটা মেবি হবে, এরকম করে বলা হয়, বোঝা হয়। কিন্তু আমরা দেখলাম যে একজন কূটনীতিক হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হলো, তিনি দেখলাম কার এত জ্বালা জিজ্ঞেস করলেন তার নাগরিকত্ব প্রশ্নে। এটা নিয়ে আপনার কি মতামত হতে পারে? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। সমস্যা হচ্ছে, আমরা একটা সমতার বাংলাদেশ চেয়েছিলাম, একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম, একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সব নাগরিকের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং সবার জন্য অধিকারগুলো সমান হবে, আইনগুলো সমান হবে, নিয়মগুলো সমান হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতাসীনরা যেই যখন ক্ষমতার চেয়ারে বসেন, নিয়মগুলো তাদের পক্ষের হয় আর সবার জন্য বিপক্ষের হয়। আমাদের জন্য যেই জিনিসটা অনেক কঠিন হয়, সেই একই জিনিস আবার অন্যের জন্য অনেক সহজ হয়। আমজনতার পার্টির যেমন সারা দেশে ধরেন ওনাদের প্রধান কার্যালয়ে একটা ফটোকপির দোকান হওয়া সত্ত্বেও যেমন তাদের নিবন্ধন মেলে, এনসিপির আবার ট্রাক ভর্তি করে নিবন্ধনের প্রয়োজনীয় কার্যক্রম এবং আরপিও অনুযায়ী সমস্ত কার্যক্রম মানে সমস্ত কাগজপত্র মনে হয়, কারণ আমজনতা পার্টি কিন্তু অনশন করতে হয়েছে তাকে দীর্ঘ সময়। বাট আরপিওর ক্রাইটেরিয়া মিট করেছে কিনা সেইটার প্রুফ কি আপনার আমার কাছে আছে কিনা, সেটা হচ্ছে আমার প্রশ্ন। তো নিয়মের কথা যেটা বলছিলাম, যে নিয়ম তো সবার জন্যই সমান হওয়া উচিত না। এনসিপি যখন নিবন্ধন পায় তখন তো আরপিওর ইচ অ্যান্ড এভরি ক্রাইটেরিয়া ফুলফিল করে আমাদেরকে নিবন্ধন পেতে হয়েছে। আবার একই সাথে যখন আমরা নির্বাচনের সময় মনোনয়ন নিয়ে আলাপ করছিলাম, তখন আমরা কিন্তু প্রচণ্ড প্রতিবাদ করেছিলাম যে যারা ঋণ খেলাপি বা যারা দ্বৈত নাগরিক, তাদেরকে যাতে কোনোভাবেই, যেহেতু বাংলাদেশের বিদ্যমান আইন এবং সংবিধানে বলা আছে যে তারা সংসদ সদস্য হওয়ার জন্য প্রার্থিতা করতে পারবেন না, এবং একই সাথে যখন সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী হিসেবে আমাদের একজনের মনোনয়ন সাবমিট করা হলো, তাকেও কিন্তু সেই একই ক্রাইটেরিয়ায় আরপিওর দোহাই দিয়ে বাতিল করে দেয়া হলো, আমার সহকর্মী। সেই জায়গায় আপনি একজন কূটনীতিক নিয়োগ দেন, উনি তো উপদেষ্টা ছিলেন, তখন তো আমরা প্রশ্ন করিনি, কিচ্ছু বলিনি। কিন্তু আপনার দেশের সংবিধানের দোহাই দিয়ে আপনি এত কিছু করছেন, আপনি গণভোটকে অস্বীকার করছেন, আপনি সব কিছু, আইনমন্ত্রী অবশ্য বলেছে যে নিয়ম মেনেই হয়েছে, আইনমন্ত্রী এটা বলেছেন। সেটাই বলছি। এখন উনি আমাদের শ্রদ্ধেয় সিনিয়র, উনাকে এখন সম্মান রেখেই কথা বলতে হবে। উনি যেহেতু বলেছেন, আমরা তো আসলে মুখের কথায় অনেক কথাই শুনি, কিন্তু বাস্তবতাটা তো ডিফারেন্ট। আমরা তো দেখতে চাই প্রমাণ। এখন আপনি অ্যাপ্লিকেশন যদি করেন, আমি এটা নির্বাচনের আগেও বলেছিলাম যে মেয়ার সাবমিটিং অ্যান অ্যাপ্লিকেশন টু রিনাউন্স দ্য সিটিজেনশিপ
ডাজন্ট কনসিডার যে আপনার সিটিজেনশিপ বাতিল হয়ে গিয়েছে। উনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন, ওনার সিটিজেনশিপ বাতিল হয়ে থাকে, তাহলে ইউকে যেই ওদের যেই সরকারি ওয়েবসাইট বলেন বা সরকারি যে তথ্য ভাণ্ডার, সেই জায়গায় কেন এখনও ওনাকে ওখানকার সিটিজেন দেখাচ্ছে? আমার প্রশ্ন হচ্ছে যে উনি যদি অন্য দেশের নাগরিক হন, এইটা নিয়ে আমি দেখলাম ভদ্রলোকেরা অনেক পজিটিভ বয়ান দেওয়ার চেষ্টা করছেন যে একজন এক্সপার্ট, উনি অন্য দেশের নাগরিক হল তাতে কি, কিন্তু বাংলাদেশীয়, অবশ্যই তিনি বাংলাদেশি, কিন্তু তাকে অন্য দেশের নাগরিকত্ব যখন তার আছে তখন সে ওই দেশেরও নাগরিক। তার কার স্বার্থ সে আসলে সার্ভ করবে সেইটা তাকে একটা দোদুল্যমান অবস্থানে ফেলে। এবং বাংলাদেশের সংবিধানকেই যেখানে আপনি বলছেন আপনি সমুন্নত রাখতে চান, এই সংবিধানের পরিবর্তন করার ক্ষেত্রে আপনার এত দ্বিধাদ্বন্দ্ব, সেইখানে আপনি সংবিধান পরিপন্থী কাজ করছেন এবং সেই ডাবল স্ট্যান্ডার্ড আপনি একজনের জন্য এক নীতি, আরেকজনের জন্য আরেক নীতি, এবং সব জায়গায় দলীয়করণ করতে গিয়ে আপনি একেবারে আরেকজনের জন্য হাইকোর্ট দেখাচ্ছেন, আর নিজের দলের লোকজনের জন্য আপনি কোনো নিয়ম নীতি মানছেন না। আবার আপনি যে নিজের ইশতেহারের বরখেলাপ করে, নিজের 31 দফার বরখেলাপ করে আপনারা কার্যক্রম করছেন, দলীয়করণ করছেন, আবার গণমাধ্যমেরও গলা চেপে ধরছেন। এই যে যেই জ্বালা শব্দটা ভদ্রলোক বলেছেন, আমি ভদ্রলোকই বলবো, সিলোটি ভদ্রলোক, উনি আবার ওনাকে শুদ্ধ বাংলা বলতে গেলে বললে উনি পারবেন না, কারণ লন্ডনই তো। ওই লন্ডনে আপনি, আমার মনে আছে ছোটবেলায় বাস স্টপে দাঁড়িয়েছিলাম, সিলোটিরা ওই বাংলাদেশ থেকে কেউ গেলে ওদেরকে পছন্দ করতে পারে না, ওরা তো লন্ডনই, তো ওরা বাংলাটাও ভালো বলতে পারেন না। আমি জানি না উনি বাংলাটা ভালো বলতে পারেন কিনা, আমি দুঃখিত। এইভাবে বলে অবশ্য খারাপ হবে। সিলেটের অনেক সিলোটি বাংলা, সিলেটের অনেক মানুষ ভালো বাংলা বলেন। আচ্ছা না, আমি যে একটা লাইন আমি বলতে চাচ্ছিলাম, যেটা যে ধরেন উনি যেই জ্বালা শব্দটা বললেন, ভাষাগত সমস্যা নিয়ে কিন্তু আমরা প্রায় 1 মাস টকশো করেছি, কিন্তু এই ভাষাগত সমস্যা এবং আচরণগত সমস্যা আমি দেখি প্রধানমন্ত্রীর কাছের মানুষ যারা, সেইটা প্রধানমন্ত্রীর সদ্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগত সহকারী থেকে শুরু করে উনার উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী হওয়া একজন, তাদের জন্য কোনো সমস্যা হয় না। সেই ভাষাগত সমস্যা শুধু বিরোধী দলের জন্য সমস্যা। এটা ঠিক বলেছেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে, মানে শরীরী ভাষার ভিতরে জ্বালা ছিল বেশ। সেটা উনি তো প্রশ্নটা বিরোধী দলকেও করেন না, উনি গণমাধ্যমকে করেছেন। এবং এই কাজগুলো করাতে কি হয় জানেন, আলটিমেটলি গণমাধ্যম কর্মীরা থ্রেটেন্ড ফিল করে, আলটিমেটলি সাধারণ মানুষ প্রতিবাদ করতে ভয় পায়, এবং বিরোধী দল হিসেবে আমাদেরকেও ভয় দেখানো হয়। গণমাধ্যম কর্মীদেরকে গতকালকে শরীয়তপুরের একজন পদধারী বিএনপির সিনিয়র নেতা উনি বলেছেন যে তোরা লিখবি, আমরা পিটমু, এটাই আমাদের কাজ। ঠিক আছে, আমরা একটু যাই। এই মানে আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেবের কথা মনে পড়ে গেল। উনি বলতেন, খুবই করে বলতেন, জ্বালা রে জ্বালা, এরকম করে বলতেন। তো মানে এই আমাদের নতুন মন্ত্রী আসলে ওবায়দুল কাদেরকে, আমাকে আসলে ব্যক্তিগতভাবে ওবায়দুল কাদের এই জ্বালা রে জ্বালাকে মনে করাই দিচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে যে আমি একটু অধ্যাপক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্তের কাছে যেতে চাই। অধ্যাপক সায়ন্ত, মানে আমাদের যেটা জানার, যে ধরেন যে কূটনীতি, ধরেন যে আমি ধরে নিলাম ওনার একটা নিয়ম অনুযায়ী হয়েছে, আইন অনুযায়ী সব হয়েছে, এটা ধরে নিলাম, কিন্তু একজন কূটনীতিজ্ঞ, রাজনীতিবিদ, কূটনীতিজ্ঞের যে ভাষা হবে এবং তার ভঙ্গি হবে, এই ভঙ্গিটার ভিতরে এইভাবে জ্বালা হয়ে উঠলো কেন ওনার ভিতরে? আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক এবং যারা শুনছেন তাদের জন্য শুভেচ্ছা। প্রথম কথা হলো, আপনি যখন শিরোনাম নিয়ে মাইলসের গানের কথা বলছিলেন, আমি কিন্তু ওই গান ছাপিয়ে আমার কানে বাজছিল সেই ওবায়দুল কাদের বা আমাদের সেই ওকা নেতা, তার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তৎকালীন বিএনপি মহাসচিব, বর্তমান মহামান্য রাষ্ট্রপতি, তার নাম উল্লেখ করে 2022 সালে 5 ডিসেম্বরের সংবাদ মাধ্যমগুলো এখনও আছে, তো এই জ্বালা জ্বালা রে জ্বালা এরকম সুর দিয়ে দিয়ে, ওবায়দুল কাদেরের একটা নিজস্ব স্টাইল ছিল না সুর দিয়ে কথা বলার, ওই রকমভাবে বলছিলেন যে শেখ হাসিনার উন্নয়ন দেখে নাকি বিএনপির জ্বালা, তো সেইরকমভাবে বলছিলেন। সেইটাই আসলে সবার কানে বাজে, জ্বালা রে জ্বালা। ওই গান তো একটু ভিন্ন অর্থ বহন করে, যে অন্তরের জ্বালা কাউকে দেখানোর মানুষও নাই। এখন প্রথম কথা হলো যে তাকে নিয়ে যে প্রশ্নটা তোলা হয়েছে, প্রশ্নটা যারা তুলেছেন ফাইন, এটা তুলতেই পারেন, যেহেতু তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন এবং অন্য দেশের নাগরিক বাংলাদেশে গুরুত্বপূর্ণ দায়িত্বে কারো থাকা উচিত নয়, সেটা
সবাই একমত সে ব্যাপারে, কারণ আওয়ামী লীগ সরকারের সময় যারা অন্য দেশের নাগরিক ছিল তাদের নিয়ে আমরা সমালোচনা করতাম। সেই গোলাপ, তারপরে ভূমিমন্ত্রী যিনি মানে ব্রিটেনে যার শতাধিক বাড়ি, তো এখন যিনি আমাদের পূর্ণকালীন পররাষ্ট্রমন্ত্রী, ওনার বিষয়টাও সম্ভবত আমরা এখনো জানি না। অনেকের ব্যাপারে এরকম আমরা অভিযোগ জানি না ছিল, যিনি আসলে অভিযোগ ছিল মানে দ্বৈত নাগরিক এর কিনা। একটা বিষয় হচ্ছে যে দুই দেশের নাগরিক হলে কি তিনি ওই দেশের স্বার্থ রক্ষা কতখানি করবেন, এরকম একটা প্রশ্ন যেমন সামনে আসে। পাশাপাশি যাদের এরকম ভিন্ন ঠিকানা থাকে তারা এই দেশে এসে পথধারী হয়ে যা খুশি তাই করতে পারেন, কারণ তার একটা মনের জোর থাকে যে বিপদ হলে তো আমার দৌড়ে যাওয়ার জায়গা আছে, যেটা আওয়ামী লীগ সরকারের বেলায় অনেকের হয়েছে। এই যে তারা লুটপাট করেছে, টাকা পাচার করেছে, গণতন্ত্র হত্যা করেছে, তারপরে বিশেষ সময় এসে সব পগার পার। এইটা তো এখন একটা আছে, যেমন ধরেন একটা জায়গায় আর কি, যেমন ধরেন যে ঠিক আছে উনি কিন্তু লেবার পার্টির রাজনীতি করে এসছেন, মানে ওখানে কিন্তু উনি লেবার পার্টির একজন সক্রিয় মেম্বার, তো সেইগুলো ঠিক আছে, কিন্তু আমার যেটা মূল জায়গা সেটা হচ্ছে ধরেন শিষ্টাচারের একটা ব্যাপার থাকে। না, আমি আসছি আপনার ওই জায়গায়। এখন কথা হলো গিয়ে ফলে যে অভিযোগটা উঠেছে, অভিযোগ করতেই পারেন কেউ এটা, এবং করাটা খুব সঙ্গত। সেকেন্ড স্টেপ হলো যে ওনাকে সেটা আবার ক্লিয়ার করতে হবে যে হ্যাঁ, আমি এইটা হস্তান্তরের জন্য আবেদন করেছি, এটা প্রক্রিয়াধীন আছে এবং এটা হবে এবং এটা সেই অনুযায়ী চলবে। তা আমি আগে সহকারী হিসেবে ছিলাম, পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলাম, এখন আমি সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। যেহেতু তার কাজে মাননীয় প্রধানমন্ত্রী সন্তুষ্ট এবং ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ ফার্স্ট প্রশ্নে, এটা প্রশংসিত হয়েছে সব মহলে। সেটার পেছনে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা যিনি এখন প্রতিমন্ত্রী, এদের সবার অবদান আছে এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবদান আছে, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর অবদান আছে। ফলে এই বাংলাদেশের অনেক সমালোচনার মধ্যে এই বিষয়টা নিয়ে কারো কোনো সমালোচনা নেই যে বাংলাদেশ পররাষ্ট্র নীতিতে ইন্ডিয়া প্রশ্নে, মিয়ানমার প্রশ্নে, চায়না প্রশ্নে, মালয়েশিয়া প্রশ্নে, সৌদি আরবের এই যে যাবেন প্রধানমন্ত্রী, সকল বিষয় এখনো পর্যন্ত, এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যাওয়া, এটা তো কূটনৈতিক সফলতার অংশ, সব মিলে প্রশংসিত। এখন এই প্রশ্নটা তাকে করেছে, তিনি এইটার উত্তর যেরকম দেওয়া উচিত ছিল সেটা না দিয়ে যেটা বলেছেন কার এত জ্বালা, এইটাও একটি রাজনৈতিক ভাষা, যে তাকে নিয়ে এই প্রশ্নটার এইটা এত জোরে সোরে উঠলো কার জ্বালা। তার মানে হচ্ছে বিরোধী দলের কাজ হচ্ছে সরকার ভালো করলে তাদের জ্বালা ধরে, সরকারের এই ভালো একটা নিয়োগকে নিয়ে তাদের জ্বালা ধরেছে, সেজন্যই তিনি বলেছেন কার এত জ্বালায়। এইটাকেও এত শিষ্টাচার বহির্ভূত বা এত সিরিয়াসলি নিয়ে আবার ওনার বাড়ি কোথায় সেই পুরো এলাকাকে শুদ্ধ বাংলা বলতে পারি কিনা সেই কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সিলেট অঞ্চলের অনেক ভালো ভালো কবি, লেখক, গায়ক আছেন, অনেক ভালো মানের শিক্ষক আছেন, অনেক ভালো মানের বক্তা আছেন, যারা করেছে। একজন সাংবাদিক এই প্রতিবেদনটা ওনার নাগরিকত্ব বিষয়ে প্রতিবেদন করেছেন একজন গণমাধ্যম কর্মী, সেখানে বিরোধী দল তো এই প্রশ্নটা তুলেই নাই, তাহলে উনি তো থ্রেটটা দিলেন গণমাধ্যম কর্মীকে, এটা বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়াটাই তো একটা। পেলেন কোথায় আপনি? না উনি তো এই থ্রেটটা কি নিয়ে হলো বলেন তো, আমি বুঝি নাই। ফখরুদ্দিনের কথা বললেন, যেভাবে যেই ল্যাঙ্গুয়েজে কথা বললেন, থ্রেট কি করে হলো? ঠিক আছে, না উনি তো যেই ল্যাঙ্গুয়েজে কথা বললেন, উনি মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলের কথা তুলেছেন। কি বলেছে এই প্রশ্নটা আমি করব করে ডাক্তার সায়ন্ত, আমরা একটা ছোট্ট বিরতি নিব। আমরা বিরতির পরে যে প্রশ্নটা ফিরতে চাই, মানে যেখানে আপনি বললেন আসলে ওনার দ্বিতীয় কথাটা ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা মানে কার এত ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা বলতে কি বোঝায়, এইটাও আমরা বুঝতে চাই। তবে তার আগে নিচ্ছি সুপ্রিয় দর্শক একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে, পাওয়ার্ড বাই পুষ্টি। আমরা আসলে জ্বালার যেইখানে আছি তা হচ্ছে দ্বিতীয় কথাটি ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা। আচ্ছা হুমায়রা নূর, এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা বলতে কি বুঝাতে চেয়েছেন বলে আপনার মনে হয়?
ওনাকে যখন এই প্রশ্নটা করা হচ্ছিল তখন উনি বলেছেন যে ওই শব্দটা উচ্চারণ করে উনি বলেছেন যে কার এত যন্ত্রণা হচ্ছে, এটা কি মঈনুদ্দিন ফখরুদ্দিনের যন্ত্রণা বললেন, জ্বালা বলেছে। মানে আমি আসলে শব্দটাই আমি উচ্চারণ করতে চাই না, আমি যখন এটা বলবো আপনার কি মানে জ্বালা হয়? ধরেন শুনেন, মানে শব্দটা এখন আপনার এখন এই জ্বালা যে হয়। রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে, আপনি একজন শিক্ষক, আমি একজন আইনজীবী, আমি সারা জীবন একটা ডিগনিফাইড লাইফ লিড করেছি, রাজনীতিটা নতুন করে শুরু করেছি, শুধুমাত্র বিরোধী রাজনীতি করতে এসেছি বলে পরিবারের মধ্যে যারা সরকারপন্থী রাজনীতিবিদ আছেন তাদেরকে পর্যন্ত ট্যাগ করে এখন ফেসবুকে সরকারপন্থী রাজনীতিবিদ যারা, ধরেন আমার হাজব্যান্ড সে সারা জীবন বিএনপি করছে, অথচ আমি বিরোধী রাজনীতি করি বলে বিএনপির ছাত্রদল যুবদলের ছেলেরা যারা জন্ম হয় নাই যখন থেকে আমার হাজব্যান্ড রাজনীতি করে, তাকে যে অকথ্য ভাষায় এবং আমাকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং যে শব্দচয়নগুলো উচ্চারণ করে, সেই একই শব্দগুলো আমি উচ্চারণ করতে চাই না। এগুলাতে আসলে মানে মানুষের প্রতি রেসপেক্টটা নষ্ট হয়। ঠিক আছে, কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিন আচ্ছা, ইস্যুটা আসলো তো কেন? উনি যে কথাটা বলছিলেন যে বলছে যে যন্ত্রণা মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালাটা, এরকম একটা শব্দ উনি এবং খুবই আরো বাজে ভাবে বলছে। হ্যাঁ, তো শান্ত ভাই বলছিলেন, ব্রেকে আমরা কথা বলছিলাম তখন, যে লোকাল ল্যাঙ্গুয়েজ, আমি কিন্তু যখন নোয়াখালীতে আমার রাজনৈতিক এলাকায় যখন কথা বলতে চাই আমি একেবারে নোয়াখালীলাই বলি, এবং নোয়াখালীর মানুষ পাইলে আমার নোয়াখালী বলতেই ভালো লাগে। সমস্যা সেইটা না, সমস্যা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ আপনি বলতে পারেন, লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, আপনি স্পষ্ট বাংলা বলতে পারেন, আপনার স্পিচ ডেলিভারিটা, দ্য ওয়ে ইউ স্পিক, দ্য ওয়ে ইউর টোন ডেলিভার্স, দ্যাট ইজ দ্য প্রবলেম। এখন আমি যেটা বলছি যে উনি যে কথাটা উল্লেখ করছেন, উনি দ্যাট সাউন্ডেড আ থ্রেট টু মি, যেটা ভাই জিজ্ঞেস করছিলেন যেটা কিভাবে একটা ধমক কিভাবে হলো, আমার কাছে এটা স্পষ্ট। প্রথমে উনি যখন যোগ করে বা মক করে বলেছেন, সালাউদ্দিন সাহেবও তো মক করে আমাদেরকে পার্লামেন্টে দাঁড়িয়ে অনেক কথা বলেন, আমরা ওইটাকে আমরা রাজনৈতিকভাবে একটা মক করাই মনে করি। কিন্তু উনি যখন একই সাথে মঈনুদ্দিন ফখরুদ্দিনের কথা উল্লেখ করলেন, তখন দ্যাট সাউন্ডেড আ থ্রেট টু মি। কেন? আমরা 1/11-এর সময় তো আমি ছোট ছিলাম, কিন্তু আমার জ্ঞান বলে যে ওই সময় বিএনপি সরকারকে সরিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল এবং যেইভাবে ওই সরকার একটা ছক করে পরবর্তীতে শেখ হাসিনাকে বসিয়েছে এবং এরপরে 17 বছর যে একটা সরকার ব্যবস্থা চলমান ছিল, সেখানে কাদের ইনভলভমেন্ট ছিল, কাদের আশ্রয়ে প্রশ্রয়ে শেখ হাসিনা 16 বছর সরকার ক্ষমতা দখল করে বসে থাকতে পেরেছে, এবং বেগম খালেদা জিয়া এত নির্মম নির্যাতনের শিকার হওয়ার পরেও উনার কর্মীরা কিন্তু উনার পাশে দাঁড়াতে পারেনি। আমাদের পরিবারের যেসব সদস্যরা জেল জুলুম খেটেছে, উনি একজন চিকিৎসক, উনিও জেল খেটেছেন। হ্যাঁ, আমার বাবা একজন চিকিৎসক, আমার বাবার নামে জ্বালাও পোড়া মামলা হয়েছে, জামিন নিয়ে বের হয়েছে, আবার সাথে 3টা মামলা জুড়িয়ে দিয়েছে। কালকে দেখলাম বিএনপির এক অ্যাক্টিভিস্ট লিখতেছে আমার বাবা নাকি জামাত। এগুলো ভেরি ব্যাড। আপনি আপনার সমর্থনে যারা আছে, যারা চায় সরকার সফল হোক, তাদেরকে আপনি যদি এইভাবে করে ট্যাগ করেন, তাহলে আপনি আপনার কোর সাপোর্টারদেরকে আপনি হারাচ্ছেন। শুধু তাই না, আপনি এইভাবে মক করার কারণে, একটা শব্দ আমি বলিনি, এই কথাটার সাথে একটা ভাই একটা কথা বলেন যে রাজনীতিতে, এই কথাটার সাথে আপনি যেই পজিশনটা নিয়ে এলেন ওইটা আমরা যাব, কিন্তু এই আপনারা যে পছন্দ বললেন না যে থ্রেট হয়ে যায়, থ্রেটিং, এইটা কি আসলে টিআইবি বলছেন, মানে শুট দ্য মেসেঞ্জার, মানে ওনার যে বলার বক্তব্যকে টিআইবি ব্যাখ্যা করছেন, টিআইবি সংবাদ সম্মেলনে বলেছেন যে আসলে ওনার ওয়েটা হচ্ছে শুট দ্য মেসেঞ্জার। মানে একটা লাইন আমি শান্ত ভাইকে বলে রাখতে চাই, উনি বললেন যে সরকার ভালো করলে, সরি, উনি বলছিলেন যে পররাষ্ট্রনীতিতে রাষ্ট্র ভালো করছে, সরকার ভালো করছে, আমরা অবশ্যই সেটাকে অ্যাপ্রিশিয়েট করি, এবং বললেন যে সরকার ভালো করলে বিরোধী দলের জ্বালা হবে না। ওই আলাপটা আমরা যাব, কিন্তু আমরা আসলে শুট দ্য মেসেঞ্জারে থাকতে চাই, যেখানে আপনি থ্রেট ফিল করার কথা বললেন সেখানেই। শোনেন, আমি প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্যটা, ভিডিওটা দেখি নাই, সুতরাং তার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল সেইটার ভাষাটা আমি বলতে পারবো না। তিনি এখানে যেটা বলেছেন, প্রথম আলো নিয়ে যেহেতু কথা, যে কারণ রিপোর্টটা প্রথম আলোর সাংবাদিককেই করেছিল প্রশ্নটা, এবং তাকে নিয়েই তো বলেছিল, তার কোট আনকোট প্রথম আলোর ওইখান থেকে আমি এটা পড়ি। তিনি কি বলছেন, আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন, মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি, আপনি বলেন নেটিজেন,
তো মানে কোন নিউজ পেপার, কার এত জ্বালা যে মানে কাজ করতে দেবে না? হ্যাঁ, তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার? মইনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার নাকি? এই কথাটার রিলেভেন্সিটা কোথায় আপনাকে বলি। 2006 সালে 111 খ্যাত যেই সরকার আসলো, সেই সরকারটা বাংলাদেশে আসবার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট যারা তৈরি করেছিল তার মধ্যে অন্যতম প্রধান ছিল প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপ এবং টিআইবি। এই চক্রটা, এটা প্রতিষ্ঠিত সত্য, তারা এই প্রেক্ষাপটটা তৈরি করেছিল। এবং সেই সময় হাওয়া ভবন কেন্দ্রিক যেসব দুর্নীতির গল্প আকাশে বাতাসে এই সংবাদ মাধ্যমগুলো ছড়িয়েছিল, আজকে তারা সেগুলোতে অস্বীকার করছে। সেই সময়ে তারা 21শে আগস্ট নিয়ে যেসব গল্প বানিয়েছিল, আজকে তারাই বলছে ভুল করেছে রিপোর্ট করে। যদি তারা সত্য রিপোর্ট করে থাকতো, হোক না বিচার, সাহস নিয়ে আপনারা স্ট্যান্ড নেন যে আমরা ঠিক রিপোর্ট করেছিলাম, দিস ইজ দ্য এভিডেন্স। আপনারা সেটা পারেন নাই। আপনারা ইয়ের সময়, শেখ হাসিনার সময় এই প্রেস নোটস যা পাঠাতো, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আমনাম নিজে বলেছেন যাচাই বাছাই না করেই তিনি সেগুলি ছেপেছেন, তিনি ভুল করেছেন, বলেছে না? সেটা ঠিক আছে। তার মানে হচ্ছে গিয়া 2008 সালে 2001 থেকে 6 সময়ে বিএনপি সরকারের বিরুদ্ধে তারা উদ্দেশ্যমূলকভাবে একটা, সেটা মনের জ্বালা থেকে হোক, বিশেষ প্লট তৈরি থেকে হোক, -2 ফর্মুলা বাস্তবায়নের জন্য হোক, অথবা এই বিএনপি আওয়ামী লীগের বাইরে ভিন্ন একটা মেরুকরণে তারা রাষ্ট্রকে নিতে চায়, অন্য কারো বিশেষ ইঙ্গিত সেটাই হোক, সেই কাজ থেকে তারা মইনুদ্দিন ফখরুদ্দিনকে ক্ষমতায় তারা আনার প্লট তৈরি করেছিল। সেটাকে ইঙ্গিত করে তারা বলেছেন যেহেতু সেই পত্রিকাটাই এখন আবার একজন প্রতিমন্ত্রীর এইটাকে নিয়ে এই প্রশ্নগুলো করছে, তিনি সেজন্য ওই প্রসঙ্গ এনে থাকতে পারেন যে কার এত জ্বালা, মইনুদ্দিন ফখরুদ্দিনের ওই জ্বালা আবার উঠছে নাকি। কারণ এইটা যেহেতু প্রথম আলো এই অন্যায়টা করেছিল, ঠিক আছে, ডেইলি স্টার এই অন্যায়টা করেছিল, তাদেরকে এই খোঁটাটা শুনতে হবে এবং এটা শোনার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। আমরা আরেকটা প্রশ্ন করব ওই জায়গাটাতেই, কিন্তু তার আগে একটা কথা আছে, যেমন ধর যে চালাকি আর ডিপ্লোমেসি একই জিনিস কিনা আপনার কাছে কি মনে হয়? যেমন ধরেন উনি যে নেটিজেন আর সিটিজেনের যে এখানে যে মানে কম্বিনেশনটা তৈরি করেছেন, ওই সাংবাদিক প্রশ্ন করেছিল যে আমরা মানে ওয়েবে দেখেছি আপনার এটা ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়াতে, তখন উনি এই যে চালাকি করে বললেন যে আমরা তো কথা বলছি সিটিজেন নিয়ে, আপনি বলছেন নেটিজেন নিয়ে, এটা হচ্ছে যে এটা এক ধরনের চালাকি হয়ে গেল না, খুব ছোট চালাকি। ওইটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ না, প্রসঙ্গটা হচ্ছে তাকে নিয়ে এই প্লটটা যারা তৈরি করছে তাদের উদ্দেশ্য নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি যদি সত্যি সত্যি নাগরিকত্ব সারেন্ডার করে থাকেন, সেটা যদি প্রক্রিয়াধীন থাকে, তিনি সরাসরি উত্তর দিয়ে দিলে পারতেন, সেটা তার ব্যক্তিগত অবস্থান, যে তিনি সরাসরি উত্তর না দিয়ে যারা তাকে নিয়ে এই প্লটটা তৈরি করছে সেটার বিষয়ে তিনি একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন, এটা দেবার অধিকারও তার আছে। এবং সেটা দেওয়ার পেছনে তিনি যদি মনে করেন যে এই পক্ষটা তারা 2001 থেকে 6 সালে বিএনপিকে যেভাবে পোর্ট্রে করতে চেয়েছিল, এই 6 মাসের একটা সরকারকেও তারা ওইভাবে আবার ওই দিকে আস্তে আস্তে ড্রাইভ দিচ্ছে কিনা, সেই সংশয় যদি তার মনে জাগে, তিনি সেটা ব্যক্ত করতে পারেন। মানে আমার মনে হয় সংশয় জাগার কোনো কারণ নাই, কিন্তু এই বছর কারণ আছে কিনা সেটা আপনি বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। না এইটার জন্য একটা প্রশ্ন করছি আমি। যেমন ধরেন প্রতি বছর মানে 21শে আগস্ট ফিরে আসতো, এই শুধু পত্রিকায় না, সকল জাতীয় নিউজ পেপার, হ্যাঁ, মানে আমরা এই প্রশ্নে প্রথম হুমায়ুনের কাছেই যাব, তারপর আপনার কাছে ফিরবো, যে জাতীয় নিউজ পেপারগুলো ফ্রন্ট পেজে 21শে আগস্ট ভয়াল দিন এইটা প্রকাশ করত। কিন্তু এই বছর আস্তে আস্তে ফ্রন্ট পেজ তো ভালো, ভেতরের পেজ থেকে 21শে আগস্ট নাই হয়ে গেছে। যদিও আমরা জানি যে 21শে আগস্টে মানে 21 জন বা 23 জনের মতো মানুষ মারা গেছেন, কিন্তু এমন অবস্থা যে এইবারে যদি আমরা 21 আগস্টের পত্রিকাগুলো দেখি, যে 21 আগস্ট বলে আসলে পৃথিবীতে কিছু ঘটেই নাই, এরকম একটা অবস্থা হলো। মানে হুমায়ুনরা কি এটা খেয়াল করেছেন? 2023 আমি আবার পেছনে গিয়ে 2023-এর মানে সংবাদ দেখলাম, সেখানে ফ্রন্ট পেজে বড় করে আছে, কিন্তু তারপরে 21 আগস্ট নাই হয়ে গেল, মাঝের পেজে ছিল, আর এবার পত্রিকাতেই নাই হয়ে গেল। আচ্ছা, সমস্যা হচ্ছে যে সরকার বদলায়, ইতিহাস বদলে যায়।
সমস্যাটা ওইখানে। ও সমস্যাটা ওখানে। তার আগে হুমায়রা, মানে আমি একটু টাইমের ইসে পড়ে গেছি, আমরা একটা ছোট বিরতি নেই, এই প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসবো, তারপরে সায়ন্তর কাছে যাব। হ্যাঁ, সম্মানিত দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে, পাওয়ার্ড বাই পুষ্টি। আমি আসলে যেই প্রশ্নটা নিয়ে শুরু করেছিলাম 21শে আগস্টের, যেই 21শে আগস্ট আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার সময় ফ্রন্ট পেজে ভুরি ভুরি করে বড় বড় করে লিখতে দেখেছি, সেই 21শে আগস্ট এবার এসে একদম পুরো পত্রিকা থেকে নাই হয়ে যায় কি করে, কার জ্বালার ভিতর থেকে। এটা সেই বিখ্যাত মুভির মতো যে নো ওয়ান কিল জেসিকা। আসলে কি 21শে আগস্ট ঘটেইনি? ওই যে কথাটা বলছিলাম যে সরকার পরিবর্তনের সাথে সাথে ইতিহাস পরিবর্তন হয়ে যায়। ইতিহাসের যারা কখনো নায়ক থাকে তখন কখনো যারা নায়ক হিসেবে পরিগণিত হয়, সরকার পরিবর্তনের সাথে তারা ভিলেন হয়ে যায়, কেউ কেউ খলনায়ক হয়ে যায়। তো সমস্যাটা শুধু যে আপনার সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারের চাপ, ভয়ভীতি প্রদর্শন সেইটুকু না, সমস্যাটা গণমাধ্যমের এন্ডেও আছে। এই যে গণমাধ্যমের নিজেরও আসলেই জ্বালা আছে। না, জ্বালা না, বেসিক্যালি গণমাধ্যমের যে দায়, সেই দায়টা কি? আপনার গণমাধ্যমের যে ডিগনিটি, সেই ডিগনিটি আপহোল্ড করতে হলে তাদেরকে কি করতে হবে? তাদেরকে সত্য এবং বস্তুনিষ্ঠ তথ্যটাই সামনে তুলে ধরতে হবে, তাই না? ইতিহাসকে যেটুকু সত্য সেটুকুই সঠিকভাবে তুলে ধরতে হবে। কিন্তু আমি 16 বছরে কোনো গণমাধ্যমকে দেখিনি বলছে যে ওই যে 26শে মার্চে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, কোনো গণমাধ্যমে কোনো দিন বলে নাই। এখন সেই কথাটা আমরাই বলছি। উনি বললেন যে বিরোধী দল নাকি সরকার ভালো করলে বিরোধী দলের নাকি খারাপ লাগে। এই 24 পরবর্তী বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশ নাই। এই বিরোধী দল আজকে যারা, তারা সকলেই কিন্তু গণ অভ্যুত্থানের শক্তি। সরকার যখন ভালো করে, পররাষ্ট্রনীতির কথা যখন ভাই বলছিলেন, তখন কিন্তু আমি নিজে প্রতিদিন বলছি যে আমার সরকার যখন আমার দেশকে যারা গ্রাস করতে চায় তাদের বিরুদ্ধে যখন শক্তভাবে দাঁড়ায় আমার প্রধানমন্ত্রী, তখন কিন্তু আমার গর্বে কলিজাটা বড় হয়ে যায়। আমি প্রাউড ফিল করি যে উই আর বাংলাদেশি, আওয়ার প্রাইম মিনিস্টার ইজ দ্যাট বোল্ড। এখন আমার কথা হচ্ছে, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই বলেই, সরকার যেন জনগণকে সার্ভ করে, এই জন্য আমরা সরকারের বিরোধিতা করি। এখন সরকার কি সব জায়গায় হস্তক্ষেপ করে? গণমাধ্যমের সব জায়গায় হস্তক্ষেপ সরকার করছে কিনা সেইটা আসেন দেখি। কিছু কিছু জায়গায় আমরা দেখছি গণমাধ্যমকে সরকার অনেক বেশি কন্ট্রোল করার চেষ্টা করছে। এমনকি সোশ্যাল মিডিয়াকেও তো সরকার কন্ট্রোল করছে। এনটিএমসিকে 95 কোটি টাকা দেওয়া হচ্ছে, টানা 3 দিন ধরে একই কথা বলছি, যখন দিয়েছে তখনও বলেছি। কেন? সরকার বিরোধী বয়ান কন্ট্রোল করার জন্য। আবার এই সরকারের, আমরা এইখানে লাইভে কথা বলছি কিন্তু কোনো ধরনের সেন্সরশিপ রেখে কথা বলছি। আপনি এটা তারপরে পাবলিশ করেন সরাসরি সরকার বিরোধী, বাট অন এয়ার হচ্ছে। আমি বলছি তো, এই জিনিসগুলোর রিচ ডাউন করে দেওয়া হবে। এনটিএমসি সেই যন্ত্রপাতি কেনার জন্য এনটিএমসিকে 95 কোটি টাকা দেওয়া হয়েছে এবং সেই যন্ত্রপাতিও কেনা হয়েছে। শেখ হাসিনা যেমন আড়িপাতা, কলরেকর্ড ফাঁস করা, এরকম বিভিন্ন জনের উপরে নজরদারি করতো, সরকারও কিন্তু 21শে আগস্টের নিউজকে হাওয়া করে দিয়েছে যে আমাদের প্রথম আলোর সবাই। এটা কি আসলে ওইটার অংশ? সরকারের যতটুকু দায়, আপনি দেখেন এই সরকারের এই 6 মাসে গণমাধ্যমের উপর কতগুলো হামলা হয়েছে। খুদ শাহবাগ থানার মধ্যে 10 জন গণমাধ্যম কর্মীকে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেছে। আজ পর্যন্ত সেটার মামলা হয়েছে? সেটার কোনো বিচার দেখেছেন? গণমাধ্যম কর্মীরা, এই যে এখন টেলিভিশনের 4 জন সংবাদ কর্মীকে যে অন্যায়ভাবে তাদেরকে কাজ থেকে বিরত রাখা হয়েছে, সেইটা নিয়ে আমি জানতে চাই যে গণমাধ্যম কর্মীরা, আমি তো গণমাধ্যম কর্মীদের স্বার্থে, তাদের নিরাপত্তার স্বার্থে আমি দাঁড়িয়ে চিৎকার করছি। আপনারা কি আপনাদের সহকর্মীর জন্য বা আপনারা আপনাদের নিরাপত্তা, আপনাদের স্বাধীনতা, এইটা নিয়ে আপনারা কি লিখছেন কিনা? আপনারা যদি ওইটাতে আসবো, আপনি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে চলে গেলে আমরা অনেকগুলো বিষয়ের মধ্যে ঢুকে পড়ি। আমি তাহলে পয়েন্টটা ক্লোজ করি। গণমাধ্যম কর্মীদেরও যেমন নিজেদের পক্ষে দাঁড়ানোর দায় আছে, একই সাথে ওই যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার দায় আছে। আবার একই সাথে আমরা যেটা দেখি, যেটা সমস্যা, যে তারা যে এই যে যখন আসে তার পৃষ্ঠপোষকতা করা শুরু করে। তাহলে কি বস্তুনিষ্ঠতা শেষ হয়ে গেছে? না, অবশ্যই বাংলাদেশের ইতিহাসে দ্যাট ইজ ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল ইভেন্টস। আমাদের কোন প্রধান দৈনিক বা প্রধান দৈনিকের আপনার ফ্রন্ট পেজেই ছাপাতে হবে
এইটা আমি বলছি না, তবে ওইটা ইতিহাসের Follow up আছে কিনা? একটা ঘটনা, সেই ঘটনাটার বিচারিক আছে। অগ্রগতি কি সেটা তো একটা প্রতিবেদন হতেই পারতো। এখন গণমাধ্যম কর্মীরা বারবার যেই সরকারকে সন্তুষ্ট রাখার জন্য কাজ করেন, এইটাও একটা আমলাতান্ত্রিক জটিলতাটাও এই জায়গাটা থেকেই ঠিক আছে, আসে। আমরা যাবো এখানে যাবো, আমরা একটু অধ্যাপক সায়ন্তের কাছে একটু যাই, মানে আমরা না হলে তাকে সময় দিতে পারবো না। মানে অধ্যাপক সায়ন্ত, গণমাধ্যম বাংলাদেশে সবসময় পাওয়ারের প্রতি হেলে পড়ে, এটা বাংলাদেশের ট্রেন্ড। অথচ হওয়া উচিত ছিল পাওয়ারকে প্রশ্ন করার দায়িত্ব নেওয়া। কিন্তু পাশাপাশি আবার এটাও সত্য, আপনি হয়তো 16 বছর ধরে 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে বানোয়াট এবং সত্য দুইটার মিশেলে ফ্রন্ট পেজ সহ প্রতিবেদন সহ এত বেশি অতিরঞ্জিত দেখেছেন, সেই তুলনায় এইবার মানে যেমন ধরেন যে আমি দেখলাম যে শেষ করে নিই। লাল কালারের, শেষ করে এটা নিই। আপনার সুবিধা হবে যে মানে ধরেন এমন ভাবে ফন্ট ব্যবহার করেছে যে রক্ত পড়ছে টুকটুক করে, হ্যাঁ, রাইট। এরকম করে। সেটা 15 আগস্ট নিয়ে করতে, 21শে আগস্ট নিয়ে করতে, এবং এইটা এত অতিরঞ্জিত করেছে যে সেটা আপনার মেমোরিতে রয়ে গেছে, আমাদের অনেকের মেমোরিতে রয়ে গেছে। থাকার কারণে এখন যেহেতু সেটা ওই অতিরঞ্জিত নাই, ফলে সেটা ওই একটু অতিরঞ্জিত ভাব থেকে নেমে এসে রিপোর্ট করলে ওইটা হয়তো আমাদের চোখেও পড়ে না। আপনাকে একটু দু একটা সোর্স বলে দেই। এইবার এই বছর 26 সালের 21শে আগস্ট ডেইলি স্টার এটা নিয়ে রিপোর্ট করেছে। হেডলাইন ছিল অগস্ট 21 ব্লাস্ট প্রুফ ট্রায়াল স্কুড ফ্রম দ্য গেট গো। এইটা বিজনেস স্ট্যান্ডার্ড আর একটা, এটাও প্রথম সারির দৈনিক, তারা রিপোর্ট করছে 21 অগস্ট যেন গ্রেনেড অ্যাটাক, এইটা নিয়ে তারা প্রতিবেদন করেছে। bdnews24.com ট্রিবিউটস ফর অগস্ট 21 গ্রেনেড অ্যাটাক ভিকটিমস, হোমেজ টু দ্য ভিকটিমস, এই শিরোনামে করেছে। এরকম সংবাদ মাধ্যমগুলো রিপোর্ট করেনি একেবারে তা না, করেছে। হ্যাঁ, এখন আমি এই মুহূর্তে সার্চ দিয়ে যে কটা পেয়েছি সেটা বললাম, হয়তো সার্চ দিলে আরও পেতে পারি, এর মধ্যে আরও আছে ছোটোখাটো অনলাইন মিডিয়া। এখন এই যে বললাম যে অতিরঞ্জিত হয়েছিল, অতিরঞ্জিত করে এমন একটা ব্যবস্থা তারা আমাদের চোখে এনে দিয়েছিল যে আমরা ফার্স্ট পেজে রক্তের অক্ষর, রক্ত ঝরে ঝরে পড়ছে এরকম করে, তারপর কিছু বানোয়াট প্রতিবেদন, মন্তব্য প্রতিবেদন, ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের নামে এক একজনের চরিত্র হনন, এক একজনকে ভিকটিম করা, সেই প্রক্রিয়াটা নাই বলে হয়তো আমরা একটু হোঁচট খেয়েছি যে আরে আগে এত করতো, এখন তো নাই। বরং গণমাধ্যম এই যে, এটাও ঠিক যে কখনো কখনো, এটা তো 22 বছর আগের ঘটনা, 22 বছর পরে এসে এটা কতখানি ট্রিটমেন্ট পেতে পারে বিচার প্রক্রিয়ার বাইরে, এটা নিয়ে খুব বেশি গণমাধ্যম আর কতটুকু বছর ধরে এটা করতেই থাকবে ফার্স্ট পেজে। এই ফার্স্ট পেজে 22 বছর ধরে, বছরের পর বছর এই যে ট্রায়ালটা তারা চালাচ্ছিল সেটা অতিরঞ্জিত ছিল। বরং আমি প্রশ্নটা, ফ্রন্ট পেজ পেল, কারণ হচ্ছে ওই যে বাংলাদেশের শুরুতে বলেছি গণমাধ্যমগুলিকে ধরে বেঁধে বাধ্য করে কারো খোয়ারে ঢুকানো, কারো অনুগত করা, এই ঘটনাটা যত না ঘটে, বাংলাদেশের গণমাধ্যম নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য, নিজেদের সুবিধা প্রাপ্তির জন্য তারা নিজেরাই অন্যের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা অনেক বেশি থাকে, কারণ তারা সুবিধা আদায় করতে চায়। যে কারণে আপনি দেখবেন যে আওয়ামী লীগ, পুরো আওয়ামী লীগের আমলটায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, সেটা নিয়ে এই শব্দগুলো বন্ধ হয়ে গিয়েছিল। তার মৃত্যুবার্ষিকীতে তারে নিয়ে প্রতিবেদন প্রকাশ করা প্রায় এইরকম নাই হয়ে গিয়েছিল। 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের যে গৌরব উজ্জ্বল ভূমিকা, এই 15 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের যে অস্থির একটা অবস্থা, সেখান থেকে যে মেইন ট্র্যাকে তুলে দেওয়া এবং বাংলাদেশে গণতন্ত্রের দিকে প্রত্যাবর্তন শুরু হলো, সেটা বাংলাদেশের রাজনৈতিক এবং ঐতিহাসিক ইভেন্টগুলোর মধ্যে অন্যতম একটা। সেই অধ্যায়টাকে তারা একদম বেমালুম চেপে গিয়েছিল। এরকম অসংখ্য ঘটনা আপনি পাবেন। এবং এক একটা পক্ষকে, বিএনপি, জামায়াত সহ আওয়ামী বিরোধী শিবিরকে কতভাবে তারা হিউমিলেট করতে পারে, কতভাবে অপদস্থ করতে পারে, কতভাবে তারা বিতর্কিত করতে পারবে, সেই ধারায় চলে গিয়েছিল। এখন পট পরিবর্তনের পরে সেই সংবাদ মাধ্যমগুলোই অবলীলায়
তাদের সেই আগের সংবাদ মাধ্যম যে সংবাদ প্রকাশ করেছে সেইখানে স্ট্যান্ড না নিয়ে কেউ কেউ বাধ্য হয়ে করেছে, কেউ কেউ ভুল করেছে এইসব বলে তারা আবার নতুন বয়ানের দিকে ঝুঁকেছে। হুমায়রা বলতে চাইলে যে সরকার আসলে নিয়ন্ত্রণ করছে বা একটি প্রতিষ্ঠানের নাম বললেন, সরকার, আপনি কি মনে করেন যে নিয়ন্ত্রণের অংশ হিসেবে বাতিল হয়েছে? সরকার, শোনেন আপনাকে বলি, এই যে আজকে এই অনুষ্ঠানে 21শে আগস্ট নিয়ে সংবাদ মাধ্যমগুলা কেন রিপোর্ট করেনি নিশ্চিন্তে সেই প্রশ্নটা আপনি তুলতে পারছেন। আপনার মনে কোনো ভয় কাজ করেছে? না, আমার করেনি। কোনো ভয় কাজ এটাই করেনি। গণতন্ত্র। আপনার মধ্যে এই প্রশ্ন তুলতে আজকে ভয় কাজ করছে না, কিন্তু 16 বছর ধরে আওয়ামী লীগ আমলে জিয়াউর রহমানের ব্যাপারে কেন রিপোর্ট নাই, 7ই নভেম্বর নিয়ে কেন কোনো অনুষ্ঠান রিপোর্ট নাই সংবাদ মাধ্যমে, কিংবা এইখানে স্বাধীনতার ঘোষণা নিয়ে জিয়াউর রহমানের নাম বলা যাবে না, সেই সব নিয়ে প্রশ্ন তুলতেও অনেকেই অনিরাপদ বোধ করতো। এটাই হচ্ছে গণতন্ত্র। এখন আপনি সংবাদ মাধ্যম নিয়ে সমালোচনা করতে পারছেন, সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করতে পারছেন, কেন এই রিপোর্ট এখন করা হচ্ছে না বলেছেন, আসলে হয়েছে বা কম হয়েছে সেটাও নিয়ে আলোচনা করা যাচ্ছে। আমরা তো চাই এই গণতন্ত্র যেখানে আমরা ভুল ত্রুটি এবং ভূমিকা নিয়ে আলোচনা করতে পারবো। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্যাসিস্ট রিজম অ্যান্ড দ্য ডেমোক্রেটিক রিজম অফ প্রেজেন্ট টাইম। থ্যাংক ইউ, আপনি অনেক সুন্দর করে বলেছেন, কিন্তু একটা প্রশ্ন থেকে গেছে। হুমায়রা যে প্রশ্নটা করেছে, কত 95 কত এনটিএমসি কে 95 কোটি টাকা দেয়া হয়েছে কন্টেন্ট ব্লকিং এবং ফিল্টারিং এর জন্য, সরঞ্জাম কেনার জন্য। না, এটা তো করতে হবে, কন্ট্রোলিং এর জন্য। না, এটা করতে হবে। আপনি কি মনে করেন যে প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে যেসব বাজে কথা বলেছে সেই কন্টেন্ট ব্লক করতে হবে না? আপনি কি মনে করেন যে জামায়াতের নেতাদের জন্য বা এনসিপিদের মেয়েদের নিয়ে যেসব বাজে কথা অনেকে লিখেছে সেটা ব্লক করতে হবে না, ফিল্টারিং করতে হবে না? আপনি কি মনে করেন যে ওনাদের নেতা, ওনাদের নেতা যেটা একটা ভালগার ল্যাঙ্গুয়েজ যেভাবে ইউজ করে, ওনাদের নেতা যেভাবে অন্যকে অপদস্থ করে, এইগুলো কন্টেন্ট হিসেবে যাবে আর সেগুলো ফিল্টারিং হবে না? অবশ্যই ফিল্টারিং হতে হবে। এইখানে নারীর প্রশ্নে নারীকে যেভাবে অ্যাবিউজ করা হয়, নারীকে যেভাবে বডি শেমিং করা হয়, সেই সব ফিল্টারিং করতে হবে না। এই ফিল্টারিংটা কিভাবে করবে আপনার এই যন্ত্রপাতি না হলে? বরং এদের সাধুবাদ জানানো উচিত। সেই ক্ষেত্রে একটা কনসার্ন এক্সপ্রেস করা দরকার যে এইটা যেন প্রতিপক্ষ দমনের নামে ব্যবহার না হয়। এখনো পর্যন্ত প্রতিপক্ষ দমনের নামে ব্যবহারের নজির তো আমরা পাইনি। সুতরাং এই পর্যন্ত রাজনীতিতে সবচেয়ে বাজে ভাষা ব্যবহার যারা করেছে সেটা করেছে এনসিপি, সেটা করেছে জুলাই গণঅভ্যুত্থানের নামে কিছু এই যে তরুণ, এবং আমি দেখেছি যে এনসিপির এবং জামাতপন্থী মেয়েরা নারী হয়ে নারীদের বিরুদ্ধে যেই সব শব্দ প্রয়োগ করেছে সেই শব্দ কোনো পুরুষও প্রয়োগ করেনি। সুতরাং এগুলা তারা করেছে, তাদের সরে আসতে হবে। এবং যে ডিভাইস কেনা হচ্ছে এবং যেরকম ফিল্টারিংয়ের চিন্তা করা হচ্ছে, আই অ্যাপ্রিসিয়েট দিস, কিন্তু আমাদের সজাগ থাকতে হবে এবং গভর্নমেন্টের প্রতি অনুরোধ থাকবে তারা যেন এটা রাজনৈতিক প্রতিপক্ষ দমনের নামে ব্যবহার না করে। এই কাজ যারা করবে, যে দলের হোক, যে মতের হোক, নারীর প্রশ্নে নারীকে অবমাননা করে কেউ কিছু বলতে পারবে না। আমার মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে অবমাননা করে কেউ কিছু বলতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ কিছু অবমাননাকর কিছু বলতে পারবে না। 24-এর গণ অভ্যুত্থান নিয়ে অবমাননাকর কেউ কিছু এভাবে বলতে পারবে না। এগুলো অবশ্যই ফিল্টারিং হওয়া উচিত। ঠিক আছে, আমরা আপনার কাছে আসবো। একটা ছোট্ট বিরতি নেই, সম্মানিত দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে। আমরা যেই বিষয়টা নিয়ে একদম চলমান ছিলাম সেই বিষয়টা আমরা এখন আবার আলোচনায় ফিরে যাব হুমায়রার কাছে। হুমায়রা, আপনি ফিল্টারিং নিয়ে খুবই বলতে চাচ্ছিলেন। ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলেন, হ্যাঁ, বিজ্ঞ মানুষ তো, উনি খুব সুন্দর করে বলছেন যে ফিল্টারিং কি কি বিষয়ে হওয়া উচিত ছিল। তো আমার কথা হচ্ছে, আপনার কথা তো সরকার শুনে না। আপনি সরকারের জন্য যতই ভালো বলেন, সরকার এনটিএমসিকে ওই সরঞ্জাম ফিল্টারিং করার জন্য যে সরঞ্জাম কিনতে পয়সা দিয়েছে সেটা শুধু সরকার বিরোধী মত দমনের জন্য। আপনি যে বললেন যে নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি বাজে কন্টেন্ট, এগুলো সরানোর জন্য আপনি ফেসবুকে ঢুকে শুধু আপনার কষ্টটা হয় শুধু জাইমা রহমানকে নিয়ে বললে, কিন্তু জাইমা রহমানকে নিয়ে কুকথা বললে আমার যেমন খারাপ লাগে একজন নারী হিসেবে, আবার আপনার উচিত ছিল যে আপনার পাশে যে বোনটা বসে আছে তার নামে যখন কুকথা বলে সেটা নিয়ে কথা বললেও যাতে একটা আইন হয় যে এই সব কিছু
শুধু না, আমি তো ফিল্টারিং এনসিপির না, যাদের নামে বলে সেটা নিয়ে বলেছি, বলছি। আপনি না, twist বলেছেন, করছেন। বলেছি তো। জি। তো তাহলে বলছি যে ধরেন আপনি বলছেন, কিন্তু নাম আমি উল্লেখ বিএনপির একজনের কথা করেছি, বলছি। কিন্তু আমি সকল নারীদের জন্য বলেছি, বলছি। এনসিপি নাম উল্লেখ করে বলেছি। ধরেন এই যে পার্লামেন্টে দাঁড়িয়েও যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে সরকার এবং সরকারের যে বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীদের পরিবারের নারীদেরকে নিয়ে আজে বাজে কথা বললে এটাও সাইবার ক্রাইমের আন্ডারে আসবে, আমরা দেখি 17 বছরের একটা ছেলেকে জুন মাসে ভুয়া স্ক্রিনশটের দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে, কার্টুন বানানোর জন্য গ্রেফতার করা হয়েছে। অথচ একটা কাবা শরীফ একে উপরে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ারকে বসিয়ে দিয়ে সেই কার্টুন আঁকার জন্য কিন্তু কারো ব্যাপারে বিএনপিকে বিষেধাগার করতে শুনি না। ওইটা ফিল্টারিং হয় না। ফিল্টারিং এইটা হয় না যখন আমাকে নিয়ে নোংরা ভাষায় কথা বলে। কিন্তু এই বিএনপির যেই শীর্ষস্থানীয় নেতারা, তারা যখন এই অভ্যুত্থানের আগে শেখ হাসিনার দৌড়ানি খায় বিভিন্ন সময় আমার নিজের বাড়িতে, তাই আমাকে নিয়ে যে আজে বাজে কথা লিখলি, তোর আব্বাদেরকে যাই জিজ্ঞেস কর না যে তখন কেমনে এই 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 বাচ্চা মেয়েদের পরিবারের সাহায্য নিছিলি। এই ফিল্টারিংটা কোথায়? সরকার তাহলে সেই নিশ্চয়তা দিক যে দল মত নির্বিশেষে আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমি নিরাপত্তা চাই না। যেই অরাজনৈতিক নারী এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং তার বাইরে সহিংসতার শিকার হচ্ছে, তার নিরাপত্তা কোথায়? আপনার এই টেবিলে বসে আমি বলেছিলাম যে আমার প্রধানমন্ত্রী একটা কন্যা সন্তানের পিতা, তার কাছে আমি বাংলাদেশের নারীদের সর্বোচ্চ নিরাপত্তা চাই। সেইটা নিশ্চিত হচ্ছে কিনা সেইটা হচ্ছে আমার প্রশ্ন। সুন্দর সুন্দর কথা দিয়ে কাজ হবে না। আমরা কার্যত দেখতে চাই যে আদতে দলমত নির্বিশেষে আপনারা প্রোটেকশন কি শুধু নিজের ছেলে মেয়ে, ওই যে শেখ হাসিনা বাংলাদেশটারে মনে করতো যে দেশটা আমার বাপের এবং সমস্ত সুযোগ সুবিধা খালি আমার বাপের এবং আমার সব আত্মীয় স্বজনেরই পাওয়া উচিত। ঠিকই বলেছেন, সেই ট্রেনটা অবশ্য আমার সরকার চালু রেখেছে। এখন পর্যন্ত শেখ হাসিনার আত্মীয় স্বজনের হাতেই ক্ষমতা আছে। দেশে 3 জন রানিং মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন শেখ হাসিনার আত্মীয়, কিন্তু এই সুবিধা ওই শেখ হাসিনার আত্মীয় স্বজন আর এই প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন বা এই সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের আত্মীয় স্বজনের বাইরে সাধারণ নাগরিক হিসেবে অন্যদের সেই প্রোটেকশনটা মিলবে কিনা সেইটা হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, আমরা একটু আবার অধ্যাপক সায়ন্তের কাছে যাই, কারণ একই সাথে উনি ডাক্তারও। অবশ্য উনি বলেছে মুক্তিযুদ্ধ এগুলোর ফিল্টারিং হবে, কিন্তু আমাদের কিছু ব্যারিস্টার মহোদয়রা মুক্তিযুদ্ধ নিয়ে যখন টক শোতেই বিষোদ্গার করে, আমি জানি না সেটা কি করে ফিল্টার হবে। কিন্তু ওইটার আমার মেইন প্রশ্ন না, মেইন প্রশ্নটা হচ্ছে ডিএনএ। এই যে ছোট্ট শিশুটা, মানে নেত্রকোনা সেই শিশু মায়ের শিশু বাচ্চা হলো এবং তার ডিএনএ, এবং এটা মিলে গেল যিনি যাকে সাসপেক্টেড ধর্ষক। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই ডিএনএ নিয়ে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় কয়েকজন বড় প্রশ্ন তুলেছে ইসলামের জায়গা থেকে। একজন হচ্ছে এনায়েতুল্লাহ, মানে উনি, তারপর হচ্ছে হারুন এজাহার হাফি এবং মাওলানা সাইফুল্লাহ। এরা বলছেন যে আসলে ডিএনএ আসলে এটা ঠিক হয় না, ডিএনএ আসলে বিষয় না, শরিয়া আইনে ডিএনএর কোনো ভূমিকা নাই, ইত্যাদি ইত্যাদি। শরিয়া আইনে তো অনেক কিছুই নাই। ওনাদের এই ছবি তোলাও তো এখন সময়ের প্রয়োজনে করতে হচ্ছে। ছবি তোলাটা তো শরিয়া আইনে থাকার কথা না। একটা হলো রাষ্ট্রের প্রচলিত আইন, একটা বিজ্ঞান। শরিয়া আইনে তো টেস্ট টিউব বেবির এটাও থাকার কথা না। হুমায়রা আছে কোথাও? আমি জানি না, আমার এই বিষয়ে পড়াশোনা নাই। কিন্তু এখন সুবিধার জন্য একটু বলে দেই, বাবা মা হওয়ার জন্য এটা আছে। এইখানে এই একজনের রক্ত আরেকজনকে দেয়া যাবে কিনা এটা নিয়েও হুজুরদের মধ্যে একসময় বিভেদ ছিল। একজনের কিডনি আরেকজনকে দেয়া যাবে কিনা, ট্রান্সপ্লান্টেশন হবে কিনা, এটা নিয়েও বিভেদ ছিল। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে এবং সেটা মানব কল্যাণে হলে সেটাকে আস্তে আস্তে এই যে ইসলামের যারা বিজ্ঞজন তারা ইন্টারন্যাশনালি এটাকে অ্যাকসেপ্ট করেছে। মুফতি এনায়েতুল্লাহ একটা ডায়লগ বলি, তাহলে আপনার সুবিধা হবে মানে বলতে। সেটা হচ্ছে যে উনি বলছেন যে ডিএনএ কোনো শরিয়া সম্মত প্রমাণ নয়, 4 জন সাক্ষী না দেখা পর্যন্ত আমরা সেটিকে ধর্ষণ বলবো না। এইটা খুবই বাজে একটা স্টেটমেন্ট, খুব বাজে একটা স্টেটমেন্ট। এই জন্য এইটা দিয়ে ধর্ষণকে উৎসাহিত করা হয়। মানে ইসলামে মা বোনের প্রতি যে সম্মান দেখানোর কথা বলা হয়েছে সেটা তো আমরা মানছি না। এবং এইটার ব্যত্যয় ঘটলে শরিয়া আইনে যে বিচার, বাংলাদেশে তো সেই বিচারটা চলছে না। আপনার এই শরিয়া আইনের বিচার তো বাংলাদেশে প্রচলিত নাই। আমরা তো শরিয়া আইনের অধীনে চলা রাষ্ট্র না। এইটা
বাংলাদেশের সাংবিধানিক যে আইন আছে সে আইন মোতাবেক চলা রাষ্ট্র। কোনোদিন যদি ওনারা শরিয়া আইন কায়েম করতে পারেন, তখন শরিয়া আইনে ওনারা কতটা বিয়ে করতে পারবেন, শরিয়া আইন অনুযায়ী কতটা ধর্ষণ করতে পারবেন, শরিয়া আইন অনুসারে নারীকে কিভাবে অবদমন করতে পারবেন, সেই সব প্র্যাকটিস তখন করেন গিয়া। আপাতত বাংলাদেশ শরিয়া আইনে চলছে না, বাংলাদেশের সাংবিধানিক আইনে চলছে এবং বিজ্ঞান সম্মতভাবে। রংপুরের কেসটার যে মানে সুরতেহাল রিপোর্টটা যদি আপনি বলেন একটু ছোট্ট, মানে 2-3 লাইনে, মানে কোন বিষয়টা? রংপুরের যে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হলো, চার খুনের যে বিষয়টা, হ্যাঁ। এইটা তো এখনো তদন্তাধীন, এটা তো তদন্ত হচ্ছে। সেখানে এ পর্যন্ত যাদেরকে ধরা হয়েছে 164 ধারায় জবান, সবচেয়ে বেশি কথা এসছে যেটা নিয়ে আপনার যে মানে সুরতেহাল রিপোর্টটা নিয়ে এবং ডোমের বক্তব্য ইত্যাদি। এইটা এখনো পর্যন্ত পরস্পর বিরোধী বক্তব্য, কিছু প্রশ্ন সেগুলো আছে, কিন্তু যারা ধরা পড়েছে তারা 64 ধারায় যে জবানবন্দি দিয়েছে সেটা একটা বিষয়, কিন্তু এই জবানবন্দিও অনেক সময় টর্চার করে আদায় করা হয় বিভিন্ন সময়, এটা আমরা দেখেছি। এখন সেই আগের পুলিশের মতোই এই পুলিশ সেরকম করছে কিনা সেই সন্দেহ থাকতে পারে, কিন্তু একই পরিবারের 4 জন সদস্য যে নৃশংসভাবে খুন হলেন, এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। এটা সঠিক তদন্তটা দরকার, সেটা আমরা যেটা চাই সেটা হচ্ছে ধরেন বাংলাদেশের উনি যেটা বললেন যে সাম্প্রদায়িক বিষয় হিসেবে আমি জিনিসটাকে দেখতে চাচ্ছি না। আমার কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বিষয়টা মোটা দাগে আমার কাছে এমনই মনে হচ্ছে। একটা পরিবারে 4 খুনের এটা আইন শৃঙ্খলার ইস্যু না, কিন্তু এটা হচ্ছে অ্যাডিক্টেড কয়েকটা ছেলে, তারা অ্যাডিক্টেড অবস্থায় তাদের স্বার্থের কারণে যে খুন, পারিবারিক খুন বা সামাজিক, সেটা আইন শৃঙ্খলার ইস্যু না ওইভাবে, এটা সন্ত্রাস। একটা মাদকের ইস্যু হোক আর যে ইস্যু হোক, দেশে এইভাবে দিন দুপুরে 4টা খুন করা যাচ্ছে, এটা হচ্ছে আমার সমস্যা। এবং আমার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ সেটা বিভিন্ন রিপোর্টে উঠে আসছে, এবং সেইটার নিয়ন্ত্রণে যখন আমরা প্রশ্ন করি, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে ওভারনাইট এগুলো ঠিক হবে না, তাহলে উনি কি করতেছেন? উনি ঠিক করতে পারবেন না, তাহলে উনার বোল্ডনেস সব জায়গায় আছে, খালি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জায়গায় নাই। আর ডিএনএ ইস্যুটাতে দেখেন এখানে যেটা সমস্যা হচ্ছে, আমার শরিয়ার জ্ঞান শূন্য, শরিয়া বিষয়ক আমার জ্ঞান শূন্য। এখন উনার পার্সপেক্টিভে উনার যে এক্সপ্লেনেশন সেটা একটা শরিয়া এক্সপার্টকে দিয়ে শোনালে ভালো হতো, কিন্তু বাংলাদেশের বিদ্যমান আইন, শান্ত ভাইয়ের সাথে আমি একমত, বিদ্যমান আইন তো শরিয়া আইন অনুযায়ী চলে না, এবং শরিয়া আইনে আমার মনে হয় না শরিয়া আইনে কোথাও আসলে এতটা ইমব্যালেন্সড কোনো আইন। ধর্ষণের 4 জন সাক্ষী লাগবে না, ওটা জেনার জন্য বলা আছে, ধর্ষণের জন্য না। ধরেন আমি তো বললাম শূন্য জ্ঞান আমার, কিন্তু আমার যেটা ধর্মবিশ্বাস সেটা বলে যে অন্যায্যতার ভিত্তিতে শরিয়া লেখা হয় নাই, এবং শরিয়া আইনও কিন্তু সমাজ ব্যবস্থার সাথে পরিবর্তিত হয়। খুবই সুন্দর করে বলেছেন অ্যাডভোকেট হুমায়রা নূর এবং অধ্যাপক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। একটা বিষয় তারা দুজনই একমত প্রকাশ করেছেন যে বাংলাদেশ সংবিধান এবং আমাদের যে সংসদ এবং তার প্রণীত আইনের আলোকে চলে, সেই আইনের আলোকেই এটার বিচার হবে, এবং এই ডিএনএর বিষয়ে এটা একটা সাক্ষ্য দেয়। অতএব এইটা আসলে মানা না মানা অন্য প্রশ্ন, বিজ্ঞান কি বলে সেই অনুযায়ী নিশ্চয়ই রাষ্ট্রের আইন এবং সমাজ এবং আমরা সবাই চলবো, এবং আমরা সেটা মানব বলেই আমরা গত ভোটে আমরা ভোট দিয়েছি, আমরা সংসদ বানিয়েছি, এবং সেই সংসদই আমাদের পাথেয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য, চলমান দেখার জন্য। আমাদের সাথেই থাকবেন, আগামীকাল আমরা একই সময় আবার উপস্থিত হব। দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি।